নমস্কার, আপনারা দেখছেন নজরে কলকাতা। সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি। আজ আপনাদের এমন একজন সম্পর্কে বলবো যিনি অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত এবং শিক্ষকতাও করেছেন বেশ অনেক বছর। তিনি আমাদের সুন্দরবন তথা গঙ্গাসাগরের উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, যাকে মানুষ এক কথায় চেনে গরিবের পিতা হিসেবে। দাদা, আপনাকে আমাদের নজরে কলকাতায় স্বাগত। আমিও আপনাদের স্বাগত জানাই, আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের এই সংবাদ মাধ্যমকে। সুন্দরবনের জলবায়ু নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা বিশেষভাবে উদ্বিগ্ন। তারা বলেছেন যে কিছু বছর পর অর্থাৎ ভবিষ্যতে সুন্দরবন জলের তলায় চলে যেতে পারে। এই বিষয় নিয়ে সুন্দরবনবাসী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত। আপনারা তাদেরকে কিভাবে ভরসা যোগাচ্ছেন, কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন? কোনো রকম দীর্ঘস্থায়ী পরিকল্পনা কি করা হয়েছে? দেখুন, এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে পারি, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা আমরা যে সুন্দরবনের যে আমাদের দ্বীপাঞ্চলগুলো রয়েছে সেই জায়গাতে যাতে স্থায়ী বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 4,100 কোটি টাকা। তার মধ্যে সরকার দেবে 70%, ওয়ার্ল্ড ব্যাংক দেবে 70% আর সরকার দেবে 30%। এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং টেকনোলজিটা দেবে নেদারল্যান্ড গভর্নমেন্ট। টেকনোলজি কাজ হবে আমাদের এই সুন্দরবনের স্থায়ী বাঁধ নির্মাণের ক্ষেত্রে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ক্যাবিনেটে অনুমোদনের পরে অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং স্বাক্ষরণের পরে একটা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের একটা ক্লিয়ারেন্স। কিন্তু দুর্ভাগ্য, যেখানে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে পরিবেশ, এখানে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে সুন্দরবন, ওয়ার্ল্ড হেরিটেজ ইউনিসেফ কর্তৃক এটা স্বীকৃতিও রয়েছে। সেই জায়গায় কেন্দ্রীয় সরকার নিজেরা জানে তারা একটা পয়সা দিচ্ছে না। কিন্তু এখানে যে আমরা যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই জায়গাতেও তারা একটু কনসেন্ট দেবে, আর কিছুই তারা দেবে না, কিন্তু সেটাও পর্যন্ত করছেন। এমনি একটা জায়গাতে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আরআইডিএফ থেকে এবং নিজস্ব আমাদের রাজস্ব আদায়ের যে জিএসটি পাবে সেই টাকাটাও তারা দিচ্ছে না, 1,70,000 কোটি টাকা। আপনি গ্রামীণ সড়ক যোজনার কথাই ছেড়েই দিলাম, রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে যে টাকা দেওয়ার কথা সেটাও তারা দিচ্ছেন। 100 দিনের কাজের ব্যাপারটা তো আপনারা ভালো করে দীর্ঘদিন ধরে আপনারা জেনে আসছেন। তাই আজকের সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই নদী বাঁধের স্থায়ী নির্মাণের জন্য আপনাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের সাগর ব্লকে আমাদের কচুবেড়িয়া কস্তলা একটা বিরাট ধস নেমেছে, ভাঙন হয়েছে। সেখানে আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরের অর্থে সেখানে কাজ হচ্ছে মরিগঙ্গা ওয়ান, এটা মরিগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েত, এবং মরিগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতে আপনারা আমাদের সাবখালিতে একটা বড় মাপের আমাদের খাঁচা ফেলানো হচ্ছে, যাতে মানে ওই বড় বড় বাঁধগুলো না ভেঙে চলে আসে, খাঁচা ফেলানো হচ্ছে। এখানে মন্দির তলাতে আমাদের সেচ দপ্তরের তরফ থেকে মন্দির তলাতে যেগুলো ভান্নাপুর পয়েন্ট প্রি মরশুমে সেই সমস্ত কাজ চলছে। পার্মানেন্ট কাজ হচ্ছে আমাদের বঙ্কিমনগরে প্রায় 26 কোটি টাকা ব্যয়, পার্মানেন্ট একেবারে মানে নিচ থেকে একেবারে সিমেন্টিং করে এনে নদীর পাড় যাতে রক্ষা করা যায়
এটার জন্য একটা বিরাট প্রজেক্ট রাজ্য সরকার শুরু করেছে এবং ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে। এবং সাউভেরিতেও প্রায় 17 কোটি টাকার ব্যয়ে একটি পার্মানেন্ট নেচারে কাজ হচ্ছে। তাছাড়া মৌসুনিতে রয়েছে এবং মৌসুনিতে আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ, যেটা আমাদের নামখানা পঞ্চায়েতে, একেবারে নারায়ণগঞ্জের প্রায় 20 থেকে 25টি পরিবারকে আমাদের তুলে দিতে হচ্ছে, মানে তাদের ঘর পড়ে গেছে। সেখানেও নারায়ণগঞ্জেও আমাদের কাজ চলছে। তাছাড়া আমাদের পাথর প্রতিমা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন ওটা তো চারিদিকে নদী বেষ্টিত। একটি গ্রাম পঞ্চায়েতের সাথে আরেকটা গ্রাম পঞ্চায়েতে যেতে গেলে নদী পেরিয়ে বা আমাদের ট্রলারে, অথবা আপনারা জানেন যে ওখানে লঞ্চে ইত্যাদিতে মানুষরা একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়া আসা করে। সেই পাথর প্রতিমাতে, গোসাপাতে, কুলতলিতে এবং উত্তর 24 পরগনা আমাদের যেটা রয়েছে সন্দেশখালি, সজনেখালি, এইগুলোতে আপনাদের মিনাখা, হ্যাঁ, এবং আপনাদের বলতে পারি আমাদের বসিরহাটের বেশ কিছু অংশ রয়েছে, হ্যাঁ, এগুলোতে আমাদের সেচ দপ্তর থেকে এই মরশুমে অত্যন্ত সুন্দরভাবে কাজকর্ম চলছে। আপনাকে এইটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। অনেক অভিযোগ হচ্ছে, এই যেমন ধরুন পাচার, তেমন সুন্দরবনেও রয়েছে বনজ সম্পদ আরো নানা রকমের সামগ্রী পাচার, এইরকম অনেক অভিযোগ। সেখানে প্রশাসন পৌঁছানো সম্ভব, সেখানে পৌঁছে, যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে কিছু সমস্যা দেখা যায়। সেখানে দাঁড়িয়ে বিএসএফ আরো সক্রিয়তা প্রয়োজন আছে বলে কি মনে করছেন? হ্যাঁ, আমি মনে করি আপনি যে কথাটা বলছেন এটা অত্যন্ত বাস্তব, সত্য কথাটাই বলছেন। এবং সেখানে আমাদের যেটা আপনি বললেন সেটা কিন্তু করারই দরকার। বিএসএফ প্রচুর পরিমাণে বাড়ানোর প্রয়োজন আছে, কারণ না হলে এগুলোকে কারণ যেগুলো দুর্গম কারণ দুর্গম এলাকা, ধরুন সাগর, এটা দুর্গম এলাকা। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, ইতিমধ্যে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যে তিনি প্রায় এবারে 500 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। যাদের জমি অধিগ্রহণ হবে, যেটা হচ্ছে আমাদের কচুবেড়িয়াতে, যে 39 জনের মধ্যে আমাদের 38 জনে অলরেডি আমরা জমি তাদের সরকারি অনুযায়ী তারা রেজিস্ট্রি করে দিয়েছে এবং তাদের জমির যে মূল্য আমাদের সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওদিকে যেটার নাম আমাদের ওদিকে লট নম্বর 8-এ কাকদ্বীপে, সেখানে প্রায় 139 জনের মধ্যে 110 জনের ইতিমধ্যে তারা তাদের কনসেন্ট দিয়েছে, তারা জমি হস্তান্তরিত করেছে। তারাও তাদের যে ন্যায্য যে মূল্য, যেটা মূল্য, সে মূল্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবারে কিছু ঘর বাড়ি আছে এবং আমাদের এখানে 6টি বাড়ি পড়েছে, মানে আমাদের সাগরের কচুবেড়িয়াতে, সেই 6টা ঘরেরও মূল্য আমরা যথাসময়ে আমাদের সরকার দিয়ে দেবে। এইটা যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিরাট ঐতিহাসিক, আমাদের এই সুন্দরবনের মধ্যে গঙ্গাসাগর একটি, আপনারা জানেন, আন্তর্জাতিক মেলা হিসাবে বারবার ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয়, অথচ তারা কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিয়ে, তাতে আমাদের আপত্তি, সেটা একটা পবিত্র তীর্থস্থান। তাকে গঙ্গাসাগরে, যেখানে আজকের আমাদের এর ইতিহাস তো আমরা কেউ বলতে পারবো না কত সাল থেকে এটা হচ্ছে, কিন্তু সেই যে আমাদের যে কপিলমুনি মন্দিরের সংস্কার, যা কিছু আমাদের সরকার আসার পরেই করেছে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বারবার ধরে আবেদন নিবেদন করেও আমাদের এটাকে আন্তর্জাতিক স্তরে যাতে ইউনেস্কো কর্তৃক এটাকে ঘোষণা করা হয় সেটা করছে। এক্ষেত্রেও আমাদের বঞ্চন একটা পবিত্র তীর্থস্থান। দেখা যাচ্ছে, মানে খবর আসছে যে বাঘের কবর মানুষ করছে, সেখানে কি ভাবছে? দেখুন, এটা যেটা বলছেন, সুন্দরবন তো রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে রয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। রয়্যাল বেঙ্গল টাইগার
এখানে কুমির ইত্যাদি এইসব রয়েছে সব। এবং যেটা আপনি বলছেন এইটুকু বলা যেতে পারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় আমরা যেমন বন দপ্তর থেকে, ফরেস্ট থেকে, তারা যেমন আপনাদের ম্যানগ্রোভ এবং তারা কাজ করে থাকে এবং ঝাউ প্লান্টেশন করে থাকে এখানকার পরিবেশকে রক্ষা করার জন্য। আমরা প্রতি বছর সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফ থেকে আমরাও ম্যানগ্রোভ এবং ঝাউ প্লান্টেশন করে থাকি। এবছর আমরা 435 হেক্টর জমিতে আমরা ম্যানগ্রোভ করব আর 200 হেক্টর জমিতে আমরা ঝাউ লাগাবো। আনুমানিক আমাদের বাজেট হচ্ছে প্রায় 8 কোটি টাকা। ইতিমধ্যে আমাদের টেন্ডার প্রসিডিং হয়ে গেছে। আপনি যে কথা বলছেন, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই প্রকৃতির এই যে পরিবেশটা যাতে রক্ষা করা যায়, সেই জায়গাতে আমাদের সরকার অত্যন্ত সচেষ্ট। এই দপ্তরে যিনি আগের মন্ত্রী ছিলেন, মন্ত্রনাথ পাখিরা, তিনি বলেছিলেন যে সুন্দরবনে একটি মধু সংরক্ষণ কেন্দ্র করবেন, সেই কাজ হবে। দেখুন, মধুর সংগ্রহ কেন্দ্র উনি হয়তো বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত মধুর সংরক্ষণের ক্ষেত্রে আমরা কিন্তু, আপনারা জানেন যে আমাদের সুন্দরিনী বলে একটি প্রকল্প চালু হয়ে আছে। আমাদের যারা জেলা শাসকরা, আপনার চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের এমডি রয়েছেন, সেই সুন্দরিনী প্রকল্পে আমরা গত 2022-23 এবং 23-24-এ আমরা দু দফাতে প্রায় 5 কোটির মতন টাকা আমরা দিয়েছি। এবং সেই জায়গায় এবছরে আমরা প্রায় 1 কোটির কাছাকাছি আমরা টাকা দিয়েছি ওই সুন্দরিনী। তাতে এই যে যেটা আপনি বলছেন মধু সংরক্ষণ কেন্দ্র যেটা বলছেন, যে আমাদের এই সুন্দরিনী প্রকল্পটা আপনাদের রুবি হসপিটালের কাছাকাছি একটা ভাড়া ঘরে রয়েছে। আমাদের সাগর বাদে সমস্ত জায়গা থেকে ওই সুন্দরিনী প্রকল্পের মাধ্যমে দুধ যেমন সংগৃহীত হয়ে থাকে, তার থেকে যে বিভিন্ন মিষ্টি ইত্যাদি তৈরি হয়ে থাকে, তেমনি আমাদের মধু সংগ্রহে মানে মধু সংগ্রহতে যারা নদী গভীর নদীতে গভীর সমুদ্রে তারা গিয়ে থাকে, তারা অনেকে কুমিরের মুখে পড়ে তারা প্রাণ হারাচ্ছে। কিন্তু সেই জায়গাতে যারা ওদের কাছ থেকে আমরা একেবারে সরাসরি সেই সমস্ত লোকেদের কাছ থেকে যারা মধু সংগ্রহ করতে যাচ্ছে, তাদের উপযুক্ত মূল্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা আমরা ঢুকিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমরা মধুটা সংগ্রহ করা হচ্ছে আমাদের এই সুন্দরিনী প্রকল্পের মাধ্যমে। এবং আপনারা জানেন সুন্দরিনী প্রকল্প এবার আমাদের ভারতবর্ষের 163টি দেশের মধ্যে, এটা যদিও প্রাণী সম্পদ দপ্তরের অধীন, তবু আপনারা জানেন যে এবারে আমাদের এই সুন্দরিনী প্রকল্প ইউনিসেফ কর্তৃক এরা স্বীকৃতি লাভ করেছে আমাদের বাংলায়। ভারতবর্ষের 163টা দেশের মধ্যে যেটা হয়েছিল প্যারিসে, তার মধ্যে আমরা সুন্দরিনী প্রকল্প প্রাণী সম্পদ দপ্তরের অধীনে, তেমনি আমরা যতটা পারি সাহায্য করে থাকি সুন্দরিনী প্রকল্প। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও তিনি যেভাবে আজকের উন্নয়ন করে চলেছেন, গরিব মানুষের প্রতি তার যে আস্থা ভরসা এবং বাংলার মানুষের যে আস্থা ভরসা, সেটা আমরা এই থেকে আপনাদের বলতে পারি। আপনারা যারা নজরের এই মিডিয়া হিসাবে আপনারা এসছেন, যারা সংবাদ কালেকশন করতে, আপনাদের এই জায়গাতে ধন্যবাদ জানাই। আচ্ছা, ম্যানগ্রোভ ছাড়াও তো সুন্দরবনে আরো অনেক রকম বনজ সম্পদ রয়েছে। এখন বিজ্ঞানীরা বলছেন যে বনজ সম্পদ যে গাছগুলো রয়েছে সেখান থেকে নানা রকম বনজ ঔষধি তৈরি হয়েছে। এখন তো গোটা দেশ ছুটছে এই আয়ুর্বেদের পেছনে, তা সেখানে সেরকম কোনো গাছের সন্ধান কি পেয়েছেন যেটার থেকে বনজ ঔষধ তৈরি হতে পারে? দেখুন, ওটা আমি বলতে পারবো না। তবে শুধু তো আপনার নয়, মানে ম্যানগ্রোভ নয়, আজকে রয়েছে ওখানে সুন্দরিনী আছে, তারপরে হচ্ছে আপনার কেওড়া আছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখন কোন গাছ থেকে আয়ুর্বেদীয় ওষুধ তৈরি হচ্ছে যেটা মানুষ খেয়ে বেঁচে থাকতে পারবে,
সেটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলতে পারবো না। পরাণ আছে, কেউ আমাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আচ্ছা, এখানকার মানুষের এখনো আর্থিক সচ্ছলতা সেরকমভাবে হয়নি। কর্মসংস্থান নিয়ে কতটা থাকছে, যেখানে সেখানে তরুণ প্রজন্ম রয়েছে যারা সবেমাত্র পড়াশোনা শেষ করে তো চাকরির সন্ধান করছে, যেখানে আপনাকে বলা হয় আপনি পরিবেশ পিতা, সেখানে তাদেরকে নিয়ে কি ভাবছেন? দেখুন, যেটা আপনি বলছেন যে সত্যিকারে আমাদের সরকারের তরফ থেকে আমাদের এই জায়গাতে যারা আইআইটি কলেজ বা যারা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির উপরে দাঁড়িয়ে যারা কাজকর্ম করছে তাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে তিনি আমাদের এই কর্মসংস্থানের ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দেউচা পাটামি যে এটা হচ্ছে, কয়লা উত্তোলন কেন্দ্র তৈরি হচ্ছে, তাছাড়া তিনি শিল্পপতিদের যে এনে যে শিল্প সম্মেলন করে থাকে, তাতে তারা বরাবরই শিল্পপতিরা এখানে এসে তারা বিনিয়োগ করছেন। এবং সেই ক্ষেত্রে সেক্টর 5-এ আপনারা দেখছেন যে সরকারি এবং বেসরকারি যে সমস্ত ইনস্টিটিউটস গড়ে উঠেছে তাতে প্রচুর ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। বহু প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে অনেক প্রকল্পই রাজ্য সরকার নিজেদের টাকা দিয়ে চালু করেছে, অনেক প্রকল্প। সেখানে কপিলমুনি আশ্রম নিয়েও কিছু পরিকল্পনা করেছে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বল এটা তো সঠিক কথাই বলেছেন, বললাম তো তাই। কেন্দ্রীয় সরকার, আমি তো বললাম যে আমাদের এই সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা, যেটা গ্রামীণ সড়ক যোজনার টাকা, সেই গ্রামীণ সড়ক যোজনার টাকা দিচ্ছে। কারণ আমাদের গ্রামীণ রাস্তাঘাটগুলো তো এটার জন্য টাকা আমাদের সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, সেই গ্রামীণ সড়ক যোজনার টাকা দিচ্ছে। 100 দিনের কাজের টাকা তারা দিচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে তারা টাকা কমিয়ে দিচ্ছে। 70,000 কোটি টাকা সেই জিএসটি বাবদ টাকাটাও আমাদের দিচ্ছে। সেখানে আবার বিরোধীরা এমনও দাবি রাখছে যে কপিলমুনি আশ্রমের ভবিষ্যৎ খুবই খারাপ, তার কারণ আস্তে আস্তে নদীর ভাঙনে আর সমুদ্র এগিয়ে আসছে, সেই ক্ষেত্রেও ভাঙন যে এলাকা, অথচ যেখানে আপনি যেটা আপনি বলছেন ম্যাডাম, আপনি যেটা নজরের সাংবাদিক হিসাবে যে কথা বলছেন, আপনি তো আজকে নিশ্চয়ই সাগরে থাকবেন, তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন কিভাবে ভাঙন হচ্ছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে আমাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বিভিন্ন সময়ে আমাদের যিনি সেচ মন্ত্রী, তিনি 3 বার এসছেন, এবং আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরের যিনি আমাদের এসসিএস মনীষ জৈন সাহেব, অত্যন্ত অভিজ্ঞ তিনি, কিন্তু একজন বড় মাপের ইঞ্জিনিয়ার, তিনিও এখানে এসছেন এবং তারা চেষ্টা করছেন যে কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও, যেখানে তারা একটা পয়সা গঙ্গাসাগরে দিচ্ছে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রচেষ্টা, যেটা আপনাকে বললাম যে একবারও কেউ গঙ্গাসাগর সেতুর কথা ভাবেনি। মাননীয় মুখ্যমন্ত্রী সাগরের মানুষের কথা তিনি ভেবেছেন, শুধু আমাদের সাগর দ্বীপে নয়, সারা ভারতবর্ষের মানুষ, যারা প্রতি বছর প্রায় 1 কোটির বেশি মানুষ যারা গঙ্গাসাগর মেলার সময় এসে থাকে, যেটা নদী পেরিয়ে তাদের আসতে হয়, এবং সেখানে আমাদের রাজ্য সরকারের সমস্ত দপ্তর এইখানে যুক্ত থাকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর গঙ্গাসাগর মেলার আগে তিনি নিজে এসে একবার ঘুরে যান, এবং টোটালটা তিনি গঙ্গাসাগর মেলার সময় নবান্নে বসে তিনি মনিটরিং করেন। এবং এখানে এক ডজন মন্ত্রীরা থেকে থাকে। ওখানে কাকদ্বীপের লট নম্বর 8-এ একেবারে বাবুরঘাট থেকে একেবারে সাগর পর্যন্ত টোটাল টিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরাতে টোটালটা মানুষ কোথায় কিভাবে রয়েছে, কত মানুষ এগোচ্ছে, কত মানুষ পিছাচ্ছে বা কত মানুষ যাচ্ছে, তার টোটালটা আমাদের যে ডিএমের বাংলোর কাছে যে কেন্দ্রটা তৈরি হয়,
সেই কেন্দ্র থেকে সিসিটিভির মাধ্যমে সবকিছু দেখা যায়। সামনে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে এবার কত সিট নিয়ে আসতে চলেছে আমাদের মামাটি মানুষের সরকার? আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে এইটুকু বলতে পারি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুধু টু-থার্ড মেজরিটি নয়, বিরোধীরা যতই তার বিরুদ্ধে ব্যক্তি কুৎসা চরিত্র হনন করুন না কেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ বলতে পারবে না। কিন্তু যারা বিজেপিতে আমাদের তৃণমূল থেকে এসছে তাদের মধ্যে অনেক দুর্নীতি তারা করেছেন, তাদের কথা তিনি বলেছেন। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো না, আমি শুধু আপনাদের কাছে একটুকুই বলতে পারি, আমাদের ওরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আজকে সাগর থেকে পাহাড়, পাহাড় থেকে জঙ্গলমল, জঙ্গলমল থেকে ছিটমল, সর্বত্র মানুষের যেখানে যত অসুবিধা হচ্ছে তিনি নিজে গিয়ে উপস্থিত হচ্ছেন এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের মানুষের পাশে থেকে মানুষের সামগ্রিক উন্নয়নকে ত্বরান, তাদের যে অভাব অভিযোগটাকে নিজে শুনে সেটাকে বাস্তবায়িত করবার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যুব সমাজের যিনি আইকন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাঁড়িয়ে যখন পহেলগামে যেটা আমাদের পর্যটকদের উপরে অত্যাচার হলো, মানে যারা যে নির্মমভাবে যারা পাকিস্তানি সেনাবাহিনী তাদের মারলো, তারপরে আমাদের পাকিস্তান যেভাবে ভারতের সীমান্তবর্তী এলাকায় যেভাবে জঙ্গি হামলা চালিয়েছিল তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রে তিনি গেছিলেন এবং সেখানে তিনি যে ধরনের বক্তব্য উপস্থাপিত করেছেন এবং এখন লোকসভাতে তিনি যেভাবে তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন, আজকে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে তার বক্তব্য শুনছেন। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য তিনি 240-এর কাছাকাছি আসন নিয়ে তিনি পুনরায় আবার ক্ষমতায় আসবেন।